তোর বেতন দ্বিগুণ করে দেবো চাঁদনি, শুধু তোর শরীরটা একটু ছুঁয়ে দেখতে দিস। কি বলতেছেন স্যার? ম্যাডাম থাকতো আপনি আমাকে এমন প্রস্তাব দেন? লজ্জা করছে না? লজ্জা কেন করবে বলতো? আমি পুরুষ মানুষ, আমার কি চাহিদা বলতে কিছু নেই? সেজন্য ম্যাডাম আছে, আপনি তবুও আমার দিকে নজর দেন। লজ্জা থাকা উচিত আপনার। শারীরিক চাহিদার কাছে লজ্জা বিষয় না। তোর ম্যাডাম প্রেগন্যান্ট, প্রেগন্যান্সিতে সমস্যা থাকাই ওর কাছে যাওয়া যায় না। এদিকে আমার শারীরিক চাহিদার জন্য শান্তি পাচ্ছি না আমি। প্লিজ তুই না করিস না। তোর ঘরে একটা পোলা আছে, তার ভরণ পোষণের দায়িত্ব আমি নেব। যা, এত কষ্ট করে তোর বাসায় বাসায় কাজ করে বেড়াতে হবে না। চাঁদনি নিশাদের কথায় চিন্তায় পড়ে যায়। এতক্ষণ রান্নাঘরের চুলার সামনে দাঁড়িয়ে কাজ করছিল সে। তখনই নিশাদ কফি চাইতে এসে কথাগুলো বলছিল। নিশাদের প্রস্তাবে লোভও লাগছে, আবার নিজের ইজ্জতের ভয়, ধরা পড়ার ভয়ও হচ্ছে তার। ঘরে একটা ছেলে আছে তার, স্বামী মাতাল মানুষ, তাদের দিকে ফিরেও দেখে না। এই জন্য ভদ্রঘরের মেয়ে হয়েও মানুষের বাসায় বাসায় কাজ করে বেড়ায় সে। তাতে যা পায় দিন এনে দিন খেতেই 12টা বেজে যায়। নিশাদের প্রস্তাবটা নেহতেই মন্দ নয়, স্বামীকেও তেমন কাছে পায় না, এতে দুদিকেই তার লাভ হবে। চাঁদনি চুপচাপ দাঁড়িয়ে চিন্তা করে দেখে নিশাদ হালকা ধাক্কা দিয়ে বলে, কিরে, হ্যাঁ বা না কিছু একটা উত্তর দে। তুই রাজি না হলে তোর কাজ এখান থেকে বাদ, ছাঁটাই করে দেবো তোকে। চাঁদনি ঘাবড়ে যায়। কাজ থেকে ছাঁটাই করলে তো তার চলতে ভীষণ কষ্ট হবে, তার থেকে ভালো রাজি হওয়াই উচিত। চাঁদনি নিশাদের কথার উত্তরে বলে, ঠিক আছে স্যার, আমি রাজি, তয় একটা কথা। কি কথা? আমার টাকা অ্যাডভান্স দিতে হবে, আর ম্যাডামও জানি টের না পায়। টের পেলে বুঝতেই পারছেন কি হবে। টের পেলে আমার সংসার শেষ রে চাঁদনি। তুই কোনোদিন তোর ম্যাডামকে বলবি না, বললে তোর ছেলেকে আমি মেরে গুম করে দেব। না স্যার, ম্যাডাম কোনোদিনও জানবে না। এই, তুমি কফি আনতে গিয়ে কফির তলায় পড়লে নাকি? নিশাদ আর চাঁদনির কথার মাঝেই নিশাদের স্ত্রী নীরা ড্রয়িং রুম থেকে চিল্লিয়ে কথাটা বলল। নীরার কথা শুনে নিশাদ তড়িঘড়ি করে চলে যায় রান্নাঘর থেকে কফি নিয়ে। ড্রয়িং রুমে এসে মুখে মিথ্যা হাসি ঝুলিয়ে বলে, ওই তো কফির জন্য দুধ বের করা ছিল না, ফ্রিজ থেকে বের করা হলো। তা তো জমেছিল, এর জন্য একটু সময় লাগলো। তো কফির কথা চাঁদনিকে বললে করে দিত না নাকি? চাঁদনি তো রান্নায় ব্যস্ত জান, তোমার জন্য খাবার বানাচ্ছে। ওকে প্যারা দিলে রান্নায় তো দেরি হতো। তোমার তো সময় মতো খেতে হয় জান, ডাক্তার তো বলে দিয়েছে তোমার খাবারে জানি অনিয়ম না হয়, সেজন্য ওকে প্যারা দিলাম না। দিন দিন তোমার পাগলমো দেখে মুগ্ধ হয়ে যাচ্ছি জান। সত্যি তুমি আমায় কত ভালোবাসো। তোমার ভালোবাসা দেখে আমি আবেগে আপ্লুত হয়ে যাচ্ছি জান। ইস, তুমি আমায় ভালোবাসো বলেই তো আমি তোমায় এত ভালোবাসি। নিশাদ নীরাকে বুকে জড়িয়ে বসে থাকে। চাঁদনি ঘর মোছার জন্য রান্না সেরে বের হয় কিচেন থেকে। বের হয়ে নিশাদ আর নীরার এমন মধুর মুহূর্ত দেখে তার বুকের ভিতর মোচড় দিয়ে ওঠে। মনে মনে ভাবে, ঢং দেখো, নিষ্পাপ দেখতে বউটাকে ঠকাচ্ছে। নিশাদকে কি দোষ দিবে, সেও তো ঠকাচ্ছে নীরাকে। মেয়েটা বড্ড ভালো। অন্য বাসায় যখন কাজ করে সেসব বাসার মালিকরা কত বাজে ব্যবহার করে, অসম্মান করে। সে তুলনায় নীরা তাকে যথেষ্ট সম্মান করে। কিন্তু সে কি করবে, দারিদ্রতার তাড়নায় সেও তো নিরুপায়। চাঁদনি দীর্ঘশ্বাস ফেলে গলা খাকারি দিয়ে ড্রয়িং রুম পেরিয়ে এক রুমে চলে যায় পানি আনতে। চাঁদনিকে দেখে নীরাকে ছেড়ে দেয় নিশাদ। নীরা লজ্জায় উঠে রুমে চলে যায়। চাঁদনি বালতিতে পানি ভরিয়ে আগে নীরার রুম মুছতে আসে। নীরা বিছানায় বসে ফোনে বাবার বাড়ির মানুষের সাথে কথা বলছিল। তার কথা বলা শেষ হলে চাঁদনি কাজ করতে করতে বলে, ম্যাডাম একটা কথা কই। হ্যাঁ বলো। স্যার আপনাকে খুব ভালোবাসে তাই না ম্যাডাম? হ্যাঁ চাঁদনি, একটু বেশিই ভালোবাসে। আজ তো পাগল একটা তোমার স্যার। আচ্ছা ম্যাডাম, স্যার যদি কোনোদিন কোনো কারণে আপনাকে ঠকায়, আপনি মাইনা নিতে পারবেন? নীরা অবাক হয় চাঁদনির কথায়, হতবাক হয়ে বলে, তোমার এমন কেন মনে হলো যে নিশাদ আমায় ঠকাবে? এমনি ম্যাডাম, আপনাদের ভালোবাসা বেশি তো সেজন্য ভয় হয়। কারণ অতিরিক্ত যাই দেখেছি জীবনে সবই দেখেছি ভেঙে যেতে। এমন দিন না আসুক জীবনে, কিন্তু আসলে সেদিন নিশাদের নিস্তার থাকবে না। চাঁদনি একটু হাসার চেষ্টা করে ফাঁকা ঢোক গিলে। মেয়েটাকে ঠকাতে তার কষ্ট হচ্ছে, কিন্তু কি বা করার আছে তার। চাঁদনি তাড়াতাড়ি করে ঘর মুছে বেরিয়ে এসে ড্রয়িং রুম মুছতে শুরু করে। নিশাদ চাঁদনির হাত ধরে তার দিকে ফিরিয়ে বলে, নীরাকে এসব কি বলছিলি? হ্যাঁ, এসব কথা কেউ বলে? ও যদি আমার উপর সন্দেহ করে? সন্দেহ করবে কি, ম্যাডাম তো জানেও না তার স্বামী তাকে ঠকাচ্ছে, অথচ ম্যাডাম আপনাকে অন্ধের মতো বিশ্বাস করে। বিশ্বাস দিয়ে ছাই করব? অফিসের বসের মেয়ে বলে সারা জীবন যা অত্যাচার করে আসলো, ওকে বিয়ে করে আমার জীবন শেষ। একদম বেশি কথা বলবি না তুই। তোর সমস্যা হলে বল, আমি তোর ম্যাডামকে ভুলভাল বুঝিয়ে তোকে ছাঁটাই করার ব্যবস্থা করি। দয়া করে এমন করবেন না স্যার, এখন একটা কাজ হারালে কাজ পাওয়া কঠিন। তাহলে চুপচাপ আমার কথা মতো কাজ করবি। আগামীকাল একটু সকাল সকাল চলে আসবে। যা, টেবিলে খাবার সাজা। চাঁদনিকে কথাগুলো বলেই নিশাদ রুমে যায়। বউ প্রেগনেন্ট বলে তার শ্বশুর তাকে মেয়ের খেয়াল রাখতে চাকরিতে যেতে বারণ করেছে।
পরদিন সকালবেলায় নিশাদের কথা মতো সকাল সকাল আসে চাঁদনি। নিশাদ দরজা খুলে চাঁদনিকে হ্যাচকা টানিয়ে বুকে টেনে দরজা লাগিয়ে দেয়। চাঁদনি ভরকে গিয়ে বলে, ম্যাডাম দেখে ফেলবে স্যার, কি করছেন এসব? জানবে না তোর ম্যাডাম, তার সকালের নাস্তায় দুধের সাথে ঘুমের ওষুধ মিশিয়ে দিয়েছে। সে বেঘরে ঘুমাচ্ছে এখন। কি করছেন এসব? গর্ভবতী মেয়েকে কখনো কেউ ঘুমের ওষুধ দেয়? বাচ্চার ক্ষতি হবে তো। হবে না ক্ষতি, একটা দুটো অল্প পাওয়ারের খাওয়ালে কিছু হবে না। তোর ম্যাডামের ঘুমের সমস্যার জন্য ডাক্তারই সাজেস্ট করেছিল, সেটাই খাইয়ে দিয়েছে। ও ঘুমাচ্ছে, চল যা করা দ্রুত করতে হবে, এরপর তো উঠে গেলে বিপদ। চাঁদনির হাত ধরে টেনে একটা ফাঁকা রুমে নিয়ে যায় নিশাদ। তা নীরা হাতে তালি দিয়ে উচ্চস্বরে বলে, বাহ নিশাদ বাহ, এই তোমার ভালোবাসা। নিশাদ চমকে তাকায় দরজার দিকে। কখন নীরা উঠে যায় সেই খেয়াল রাখতে দরজা খুলে রেখেছিল সে, কিন্তু নীরা উঠে আসবে বুঝতে তো পারেনি। নিশাদ অবাক হয়ে বলে, নীরা, তুমি এত তাড়াতাড়ি উঠে গেলে? তাতে তোমার অসুবিধা হয়ে গেল বুঝি? চাঁদনি নীরাকে ধরে কান্না করে দেয়। নীরা চাঁদনিকে সান্ত্বনা দিতে বলে, থাক কেঁদো না, আমার স্বামী যে আমায় কেমন ভালোবাসে তা ধরিয়ে দেখিয়ে দেওয়ার জন্য তোমার ভালো একটা জবের ব্যবস্থা করে দিব আমি। মানে? চাঁদনিকে যখন কুপ্রস্তাব দিয়েছিলে কিচেনে, আমি শুনে ফেলেছিলাম। তোমার দেরি হওয়াতে আমি ডাকতে গিয়ে এসব শুনে চাঁদনিকে চোখের ইশারায় রাজি হতে বলি। এরপর ও আমার রুমে গেলে তোমার মনে ভয় ঢুকাতে ওভাবে কিছু কথাবার্তা বলি। তুমি আমায় ঘুমের ওষুধ খাইয়ে পাপ করবে সেটাও জানতাম, তাই দুধটুকু খাওয়ার পরপর বমি করে ঘুমের ভাব ধরেছিলাম। ভাবতেই ঘৃণা লাগে তোমার মতো চরিত্রহীন আমার স্বামী। ভাগ্যিস চাঁদনি আমায় সহায়তা করেছিল, তাই তোমার আসল চরিত্রটা জানা গেল। ঘরেই তুমি এমন, না জানি বাইরে কত মেয়ের জীবন নষ্ট করেছো। ছি। আমি ক্ষমা করে দাও নীরা, আমার ভুল হয়ে গেছে। শরীরের যন্ত্রণা মানাতে না পেরে ভুলটা করেছি। প্লিজ আমায় আমাদের সন্তানের কথা ভেবে হলেও ক্ষমা করে দাও। গরিব স্বামীর সাথেও সংসার করা ভালো, কিন্তু বড়লোক চরিত্রহীন ছেলের সাথে না। বাবাকে বলে তোমায় যা যা দিয়েছিল সব কেড়ে নেওয়াবো। বাচ্চা পেটে থাকতে ডিভোর্স তো হয় না, বাচ্চা হতেই ডিভোর্স লেটার পেয়ে যাবে। আর আমার সন্তানকে মানুষ করার মতো সামর্থ্য আমার আছে। আমার জীবনে তোমার ছায়াও আমি দেখতে চাই না। চলে যাও এখান থেকে এই মুহূর্তে। প্লিজ নীরা, একটু বোঝার চেষ্টা করো। চাঁদনি আমায় ফাঁসাচ্ছে। দেখলেন ম্যাডাম, স্যার আমায় দোষ দিচ্ছে। সত্যিটা আমার জানা আছে। নিশা, তুমি কি বের হবে, নাকি আমি তোমায় দারোয়ানটাকে বের করে দিব? চাঁদনি, তোকে আমি ছাড়বো না। ওকে একদম ভয় দেখাবি না, তুইও চুলও ছিটতে পারবি না, অসভ্য জানোয়ার একটা। যা এখান থেকে। নিশাদ নীরার বাবার পাওয়ার সম্পর্কে জানে, তাই কথা না বাড়িয়ে বাসা ছেড়ে গেল। নীরা চাঁদনির চোখের জল মুছে দিয়ে বলল, আজ থেকে আমাদের দুজনেরই একটা নতুন জীবন শুরু। এমন মানুষের সামনে টাকার জন্য কখনো আত্মসম্মান খোয়াবে না। টাকার প্রয়োজন হয় আমায় বলবে, আমি আছি। আপনার মতো ভালো মানুষ আছে বলেই পৃথিবীটা সুন্দর ম্যাডাম। সত্যের জয়টা সবসময় হলে সত্যি সুন্দর হয় জীবন। জীবনটা তেজপাতা হয়ে গেল বলে চিল্লাতে থাকে কণা। স্বামী তুষার তার কোনো কথায় কান দেয় না। এখন আর আগের মতো ভালো লাগে না কণাকে। শুধু মাস শেষে বেতনগুলো কণা থেকে নিতে খুব ভালো লাগে। আজ বেতন পেয়েছো? আমাকে কিছু টাকা দিও, না হলে সংসার চালাতে পারবো না। আমার মোবাইলটাও বদলানোর দরকার, পারো তো পুরো টাকাটা দিয়ে দিও। আমার যাতায়াত ভাড়া রেখে বাকিটা দিয়ে দিব, সারা মাস সংসার চালিও। মাস শেষে আবার না খাইয়ে রেখো না। মোবাইল কেনার জন্য 4-5 মাস সঞ্চয় করো, তারপর কেনো। জ্ঞান দেওয়া বন্ধ করো, টাকাটা দিও, দেখি কি করা যায়। আমার কার্ড তো তোমার কাছে আছে, তুলে নিও টাকা। এই জন্য তোমাকে আমার এত ভালো লাগে। কয়েকদিন গেলে আবার ক্যাচ শুরু হয়ে যাবে, ভালো লাগা চলে যাবে। স্বামী স্ত্রী দুজনেই চাকরিজীবী। স্ত্রী কণা ভোরবেলা ঘুম থেকে উঠে সারাদিনে রান্না গুছিয়ে সকালে খেয়ে দুপুরের টিফিন গুছিয়ে নিয়ে স্বামীর সাথে বের হয়ে যায় অফিসের জন্য। তাদের বাসায় মাসখানিক হয় এক মেয়েকে সাবলেট হিসেবে ভাড়া দিয়েছে, তার জন্য রান্না করে। ভাড়াটিয়া এশার সাথে খাবারের টাকা চুক্তি করা। বাড়িওয়ালার করা নিষেধ, সাবলেট দেয়া যাবে না, তাই যাতে কেউ এসে বুঝতে না পারে সেজন্য একসাথে রান্নার ব্যবস্থা করা হয়েছে। এশা তুষারকে মামা ডাকে, সবাই জানে মামার বাসায় ভাগ্নি থাকে। সন্ধ্যাবেলা অফিস থেকে ফিরে কণা রান্না বসিয়ে সারা সংসারের কাজ গুছিয়ে নিচ্ছে একা হাতে। তুষারও কণার কাজে সাহায্য করছে। দাও আমি রান্না করি, তুমি অন্য কাজ গুছিয়ে নাও। আরে না, তুমি যাও, আমি পারবো। মাঝে মাঝে তোমাকে কাজে সাহায্য করলে আমার ভালো লাগে, বোঝো না? বুঝি। তুমি রান্না করো, আমি সকালে রেখে যাওয়া কাপড়গুলো ধুয়ে দিয়ে আসি। যাও, এদিকটা আমি সামলাচ্ছি। কণা কাপড় কাচতে ওয়াশরুমে ঢুকে দরজা দিয়ে দিল। তুষার রান্না করছে, সেখানে এসে এশা হাজির হলো। মেয়েদের কাজ তো ভালোই পারো দেখছি। আগে থেকেই পারি, শিখে নিয়েছি, এখন কাজে লাগে। কি সৌভাগ্য আমার, পরের স্বামীর হাতে খাবার খেতে পারি। তাই নাকি? শোনো, কাল অফিস থেকে আসার পথে বেড়াতে যাব, রেডি থেকো। তোমার কি আমার জন্য সময় আছে? অফিসে সময় দাও না, বাসায় তোমার বউয়ের জন্য সময় পাই না। এখন মনে হচ্ছে এ বাসায় এসে থাকাটা ভুল হয়েছে।
কেন বোঝো না? তোমাদের একসাথে দেখলে আমার মাথা গরম হয়ে যায়, মনে হয় তোমার বউকে খুন করে ফেলি। ফালতু কথা বলো না, এরকম করলে কণা বুঝে ফেলবে। বিশ্বাস ভেঙে গেলে আমার সোনার হরিণ হাতছাড়া হয়ে যাবে। কিসের সোনার হরিণ? আমিও তো ইনকাম করি, তোমার বইয়ের সমান ইনকাম আমার। আমি দিয়ে দেব সব টাকা তোমাকে, তুমি ওকে ছেড়ে দাও। তোমার সাথে কিন্তু আমার এরকম কথা ছিল না। বলেছিলাম চুপচাপ থাকবে, কণা যেন টের না পায়। এরকম করলে এক বাসাতেও থাকতে পারবে না তুমি। তাহলে তুমি আমাকে মাঝে মাঝে তো একটু সময় দাও, আমারও ইচ্ছে করে তোমাকে কাছে পেতে। কাছে পেতে চাই দেখেই বাসায় এনে রেখেছি, এটা বোঝো না? বুঝি কি লাভ আমার, যদি আমি তোমাকে কাছে না পাই? আমি শুধু ভালোবাসার কাঙ্গাল। আমার আগের স্বামী আমাকে ভালোবাসেনি, ব্যবহার করেছে শুধু। তুমিও কি তাই করবে? রুমে যাও, আমি আজ কণা ঘুমোলে আসবো তোমার কাছে। মন খারাপ করো না, মাথা ঠান্ডা করো। চলে যাও এখান থেকে, কণা আসার সময় হয়ে গিয়েছে। তুষার রান্না শেষ করে এসে খাবার টেবিলে গুছিয়ে দিল। কণা এসে দেখে খাবার রেডি। টেবিলে বসে বলছে, আজকাল একটু বেশি ভালোবাসছো মনে হচ্ছে, এত কাজ করে ফেললে। এ আর এমন কি, তুমি তো আমাদের জন্য কত কি করো। আমি ভেবেছি এশাকেও বলবো তোমার সাথে কাজ। এশা মামা এসো, খাবার রেডি। এত রান্না সব তুমি করলে নাকি মামা? সে বেশ পাকা রাঁধুনি, সব কিছুতেই পাকা। মানে? আরে মানে বুঝো না, অফিসে মামার কাজ এত ভালো যে সবাই প্রশংসা করে। কাজে কামে খুব পাকা। সে তো হতেই হবে। বসো, খেয়ে নাও। কণা বিছানাতে বসে মোবাইল হাতে নিয়ে বলছে, খুব মাথা ধরেছে, ঘরে কি মাথা ব্যথার ওষুধ আছে তুষার? একটা ঔষধ আছে, আনছি, দাঁড়াও। তানিয়ার ওষুধ এনে কণাকে দিল। এটা আবার কেমন ওষুধ? মাথা ব্যথার ওষুধ তো অন্যরকম। এক এক কোম্পানি এক এক রকম ঔষধ বানায়, এটাও মাথা ব্যথার ঔষধ। কণা মাথা ব্যথার নামে ঘুমের ওষুধ খেয়ে নিয়ে মোবাইল চাপতে চাপতে ঘুমিয়ে গেল। তুষার কণার ঘুমে বিভোর হওয়া নিশ্চিত হয়ে রুমের দরজা চেপে দিয়ে এশা রুমে চলে আসলো। এশা সেজে গুজে বসে আছে। সারা রাত এশার ঘরে কাটিয়ে সকালে উঠে চলে আসে। আজ সকালে এশা গোসল করে এসে ঘরের সব কাজ, রান্না নাস্তা এশা বানিয়েছে। এশার একটা সংসার অনুভূতি কাজ করছে। কণা তখনও বিভোরই ঘুম। নাস্তা রেডি হয়ে গেলে তুষার কণাকে ডাকলো। কণা, এই কণা, ওঠো, অফিসের সময় হয়ে গিয়েছে। এত ঘুমোচ্ছ কেন? কণা আধখোলা চোখে বলল, কত বাজে? 8টা বাজে, অফিসের আর মাত্র 1 ঘন্টা বাকি। রেডি হয়ে নাও, যাও। কি বলো? নাস্তা বানানোর টিফিন আমি কিছুই করিনি, ঘুমিয়ে যাচ্ছি। এখনো আমার চোখে ঘুম। মাথা ব্যথা এত তীব্র ছিল, বেহুশের মতো ঘুমিয়েছি মনে হয়। ফ্রেশ হয়ে রেডি হয়ে নাও। নাস্তা টিফিন এগুলো এশা বানিয়েছে আজ। তোমার শরীর খারাপ দেখে এশা মামা সব করে নিয়েছে। কি বলো? আহারে, মেয়েটার কষ্ট হলো। কণা ফ্রেশ হয়ে টেবিলে এসে দেখে এশা অফিসে যাওয়ার জন্য রেডি হয়ে নাস্তা করতে বসেছে টেবিলে। সরি এশা, তোমাকে কষ্ট দিলাম। আসলে শরীর এত খারাপ লাগছিল, ঘুম থেকে উঠতে পারিনি। আরে না, সমস্যা নেই, মাঝে মাঝে আমারও তোমাকে সাহায্য করা উচিত। এখন থেকে তোমাকে আমি প্রতিদিন সাহায্য করব। একা মানুষ তুমি কত করবে? তাড়াতাড়ি খাও, চলো, অফিসে দেরি হয়ে যাচ্ছে। নাস্তা শেষে তিনজন একসাথে অফিসের জন্য বের হয়ে গেল। ঘর গোছাতে গিয়ে ওষুধের বক্স হাত থেকে পড়ে গেল। ওষুধ উঠাতে গিয়ে একটা ওষুধ হাতে নিয়ে দেখলো এই ওষুধ সে গত কয়েকদিন মাথা ব্যথা হলে খাচ্ছে। ওষুধটার নাম দিয়ে গুগলে সার্চ দিল কণা। কণা বাক্যহীন হয়ে গেল। এটা তো হাই ডোজের ঘুমের ওষুধ। এই ওষুধ কণাকে তুষার কেন দেয়? সারাদিন কণার মন খুব খারাপ থাকলো। বিশ্বাস ভেঙে গেল। মনের ভিতর নানান ধরনের খারাপ কথা ঘুরপাক খাচ্ছে। তবে কি কণাকে মেরে ফেলতে চাইছে তিলে তিলে তুষার? কিন্তু কেন? কি এমন কারণ যে এত ভালোবাসার মাঝে এসব চলছে? যথারীতি রাতে ইচ্ছে করে কণা মাথা ব্যথার ওষুধ চাইল। তুষার আবার সেই ওষুধ এনে দিল। কণা ওষুধ আর পানি হাতে নিয়ে, তুষার আমার ফোনটা চার্জে লাগিয়ে দাও তো একটু। তুষার ফোন চার্জ দিতে গেলে ওষুধ ফেলে দিল কণা, শুধু পানি খেলো। তুষার অন্যদিনের মতো কণাকে ঘুমাতে দেখে উঠে চলে গেল এশার ঘরে। কণা বুঝতে পেরেছে তুষার উঠে গিয়েছে বিছানা ছেড়ে। কিছুক্ষণ বাদে কণা উঠে চুপি চুপি সারা ঘরে তুষারকে খুঁজতে লাগলো। হঠাৎ এশার ঘর থেকে হাসির আওয়াজ। দরজার ফাঁক দিয়ে তাকিয়ে নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না। ছি, এশা আর তুষার এক বিছানায় ঘনিষ্ঠ হয়ে বসে আছে। এশা বলছে, তোমার বউ কত বোকা, কিছু বুঝতে পারে না। ঘুমের ঔষধের কারসাজি সব। ঘুমে বিভোর সে, কিচ্ছু টের পাবে না। ঘুমের ওষুধের কারসাজিতে যদি মরে যেত ভালো হতো। কই মাছের প্রাণ মরবে না সহজে। থাক না এভাবে বেঁচে, আমাদের সমস্যা কি? আমরা তো ভালোই দিন কাটাচ্ছি। আমার একান্ত একার হয়ে তুমি থাকতে, সেটা ভালো হতো। এই সংসারের উপর আমার খুব লোভ। আমার নিজের একটা সংসার হবে, এটা আমার স্বপ্ন। এখন তো সংসার তোমারও। তুমি চাইলেই রান্না করো, আমার সেবা করো, আর কি চাই? একটা বাচ্চা, নিজের সংসার, এটা পেলে আর কিছু চাই না।
এসব পাগলি একদম করা যাবে না। এখন চুপচাপ থাকো। কণা দরজার ওপাশে দাঁড়িয়ে আর সহ্য করতে পারছে না, কান্নায় ভেঙে পড়ল। জোরে কান্নার আওয়াজ শুনে তুষার এসে লাফিয়ে উঠে দরজার কাছে আসে। এসে কণাকে কান্না করতে দেখল। কণা, তুমি এখানে ঘুমাওনি? না, কেন এমন করলে? আমার সাথে কেন এমন করলে তুমি? আমাকে কেন এভাবে ধোকা দিলে? আমার এতদিনের বিশ্বাস সংসার এভাবে শেষ করে দিতে তোমার একটু কষ্ট হলো না? কিভাবে পারলে তুমি? কিভাবে পারলে? তো তোমার ভুল হচ্ছে, তুমি যা দেখেছো ঠিক না। ঠিক না হলেই ভালো হতো, কিন্তু আমার চোখ আর কানকে কিভাবে বোঝাবো? আমি যদি এতটাই অযোগ্য হতাম আমাকে বলতে, আমি চলে যেতাম। এভাবে ঠকালে কেন আমাকে? ভালো করেছো, ভালো থাকো তোমরা, তোমাদের জন্য শুভকামনা। কণা তার রুমে গিয়ে দরজা দিয়ে দিল। তুষার এসে দরজা ধাক্কা দিচ্ছে। কণা, দরজা খোলো, তোমাকে কিছু বলতে চাই। যে কথা বলবে সব কথা কোর্টে হবে। আমি এ বাসায় সকাল অবধি আছি। আমার ভাইকে ফোন দিয়েছি, সকালে নিতে আসবে। আবার একটা সংসার ভাঙনের সুর, আবার একটা ডিভোর্স। ভালোবাসার মানুষকে ঠকাবেন না। অন্যকে ঠকাতে গিয়ে নিজে যে অন্যায় করছেন তার শাস্তি ভয়ানক। এমন কোনো কাজ করবেন না যাতে লজ্জা পেতে হয় দুনিয়ার কাছে আর প্রিয় মানুষের চোখে চোখ মেলাতে না পারেন।